সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন। ইনফ্যাক্ট আজকে দিনটা শুরু দিয়ে বলি, আজকে সকাল 9:30টার সময় অস্ট্রেলিয়ান একজন ভেরি সিনিয়র পিচ কিউরেটর, ওর নাম হচ্ছে টাবি, হ্যাঁ, তো তিনি আজকে আমাদের বাংলাদেশের সেরা গ্রাউন্ডসম্যান এবং কিউরেটরদের নিয়ে একটা প্রথম কোর্স শুরু করেছে, ওয়ার্কশপ ফর 3 days। সো এটা ছিল প্রথমে, তারপরে বিভিন্ন কাজের পরে আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিল আজকে 3টার দিকে, এবং এই 3টা থেকে এই পর্যন্ত আমরা করে সরাসরি এখানে আসলাম। আপনাদেরকেও আমরা বসিয়ে রেখেছি, এই জন্য সরি। আমরা আমাদের যে সবসময় বলি যে আমাদের যে চার্টার সেটা হচ্ছে যে ট্রিপল সেঞ্চুরি, এবং ট্রিপল সেঞ্চুরির যে 3টা কাজ আমরা করছি, একটা 100% পারফরমেন্স, 100% ট্রাস্ট অ্যান্ড 100% রিচ, এবং 100% এর নিচে যে 4টা প্রোগ্রাম আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা 4 নম্বর প্রোগ্রাম, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিভাবে আমরা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন হিসেবে অ্যাজ অর্গানাইজেশন তৈরি করব। সো এই জায়গাটায় আজকে আমরা প্রথম আমাদের একটা অর্গানোগ্রাম সেট করলাম, যে অর্গানোগ্রামটায় কারেন্ট যেই রোলগুলো আছে সাথে সাথে নতুন কিছু রোল প্লাস সেটার কার্যক্রম কিভাবে হবে, রিপোর্টিং কিভাবে হবে, কিভাবে এই চেঞ্জগুলো আসবে, কিভাবে স্ট্রাকচারগুলো আমরা রেডি করব, আমরা কিভাবে এই টোটাল ম্যানেজমেন্টটা আমরা রান করব, সেটা নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা রাজি হয়েছি, এবং সেটা নেক্সট স্টেপের জন্য আমরা এগিয়ে চলেছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিস্ট্রাকচার, এবং আমরা ওভারঅল আমাদের যে অর্গানোগ্রাম আছে সেটা নিয়ে আমরা একটা এফেক্টিভ এবং স্ট্রং গভর্নেন্স যেখানে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি। সেটা আমাদের ওই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের একটা অংশ। আমাদের সেকেন্ড ডিসকাশন হয়েছে যে আমরা একটা প্লেয়ার্স অ্যাওয়ার্ড নাইট, বিসিবি অ্যাওয়ার্ড নাইট করব, অ্যান্ড এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের আইডিয়া, বহু বছর আগে হয়েছিল, এটা বন্ধ হয়ে গেছে। নট প্লেয়ার্স, ইভেন আপনাদেরও গ্রাউন্ডসম্যান এভরিবডি, উনি, হ্যাঁ। তো আমাদের ওই প্রোগ্রামেরই একটা অংশ, হাই পারফরমেন্স ফর অল এই প্রোগ্রামটার নাম। তার নিচে হচ্ছে প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করা বা তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা, এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা প্লেয়ার্স ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব, এবং সেটা আমরা কন্টিনিউ করব 1 বছরের জন্য না। প্রথমে আমরা একেবারে অ্যাটলিস্ট একটা কন্ট্রাক্টে আসবো বা একটা টেমপ্লেটে আসবো, কীভাবে আমরা এই পুরস্কারগুলো দিব সেটা আমরা একটা 4 বছর বা 5 বছর একটা প্ল্যান করছি। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যেটা এর আগে ছিল, স্ট্রেনথেন যে আমাদের অর্গানাইজেশন, তার প্রথম যে কাজটা করেছি আমরা সেটা হচ্ছে যে আমরা কানেক্ট অ্যান্ড গ্রো যে প্রোগ্রামটা, তার আন্ডারে আমরা 25 বছরের টেস্ট পূর্তি পালন করলাম, এবং এর একটা অংশ ছিল, আমরা তো শুধুমাত্র টেস্ট 25 বছরের টেস্টের আলোচনা আমরা 20 যেটা সিলভার জুবিলি উদযাপন করলাম, বাট উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ট্রিপল সেঞ্চুরি একটা প্রোগ্রাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। সো ওটার নামমাত্র গিয়ে আমরা সমস্ত বাংলাদেশের যে 7টা বিভাগ আছে, 7টা বিভাগে কিন্তু আমরা সেখানে এই যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশনের যে লঞ্চ প্যাড, এটা সফট লঞ্চ প্যাড নিয়ে গিয়েছি, এবং সেখানে আমরা যে কাজটা করেছি যে আমরা ভিজিবিলিটি টেস্ট করেছি, যে সেখানকার বিভাগীয় কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, তারপর যারা সরকারি কর্মকর্তা আছে, জেলা ক্রীড়া সংস্থা, তাদের সাথে আমরা ইনিশিয়াল একটা বৈঠক করেছি যে কীভাবে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা করতে পারি। এর পেছনে যে কারণটা, সেটা যে বলছিলাম যে পরিকল্পনাটা, সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে, এই ডিস্ট্রিক্ট কোচরা তাদের যে উপজেলাগুলো আছে, সেই উপজেলাতে তারা কীভাবে ক্রিকেট উন্নয়ন করবে, এই ডিস্ট্রিক্টের কোচটা কিভাবে বিভাগীয় কোচের কাছে তারা রিপোর্ট করবে, এবং বিভাগীয় কোচ কিভাবে ঢাকাকে রিপোর্ট করবে। সো এটা হচ্ছে আমাদের মেন, এটা কারণ ছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া। আমরা সেখানে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছি, বাট আমরা মেন যে কাজ ছিল সেটা হচ্ছে যে ওখানকার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে ম্যানেজ করা, সো দ্যাট আমরা এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামটা সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি। আর কিছু জিনিস দেখেছি, যেখানে ফেসিলিটি দেখেছি, প্লেয়ারদের কান্না শুনেছি, যে প্লেয়ার যখন কাঁদে এবং বলে যে 14 বছর ক্রিকেট খেলা হয় না তার ওখানে, তার 20 বছর তার ক্রিকেট খেলা হয় না, আমি অ্যাজ এ ক্রিকেটার আমার কাছে মনে হচ্ছে যে এটা অবিচার। সো এইগুলো আপনারা এই যে কাজটা করছেন, আপনাদেরও উচিত ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করা যে কেন 14 বছর খেলা হয় না, 20 বছর খেলা হয় না। সো প্লেয়ারের কান্নাও শুনতে হয়েছে। সো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ডিসেন্ট্রালাইজেশন করছি, এবং সেই কাজটা করার প্রথম ধাপ
অত্যন্ত সফলভাবে আমরা পালন করতে পেরেছি। আমাদের ফোর্থ ডিসকাশন হয়েছে রিগার্ডিং দ্য ন্যাশনাল সিলেকশন প্যানেল। আমাদের যেহেতু একজন কম সিলেক্টর আছে, সেই ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হয়েছে। মিঠু ভাইয়ের সাথে আমি শুরু করি যে আমাদের এখানে যেখানে 3 জন ন্যাশনাল টিমের সিলেক্টর ছিল, সেখানে আমাদের 2 জন ছিল। আমরা সেখানে আরেকজনকে কিভাবে ওখানে নিতে পারি, এটা 2 জন সিলেক্টরের পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং মেয়েদের যে সিলেকশন টিম আছে, সেখানে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, সেখানে আমরা ফিমেল সিলেক্টর যুক্ত করব। এবং আস্তে আস্তে আমরা ফিমেল আমাদের যে উইমেন্স হাই পারফরমেন্স আছে, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সমস্ত উইমেন্স সেট আপ সেখানে দেওয়ার জন্য। আরেকটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম ব্র্যাক আইটির সাথে পার্টনারশিপে ডেভেলপ করে এটাকে এক্সিকিউট করা হচ্ছে। সো এটা কতটা ইম্পর্ট্যান্ট, এটা প্রেসিডেন্ট সাহেব একটু এক্সপ্লেন করে দেবেন, কেন দিস ইজ হিজ এক্সপার্টিজ। প্রথমে বলে নিচ্ছি যে আমরা কিন্তু আমাদের দেশীয় আইটি কোম্পানি ব্র্যাক, যারা নাকি অলমোস্ট পানির দামে আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে, যেটা পৃথিবীর সব হাই পারফরমেন্স টিম ইউজ করে। এটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কী করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি, সব কিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। সো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। বাট এই মুহূর্তে আমাদের অল প্লেয়ার্স, মানে আমি বলছি ন্যাশনাল টিম, আমাদের টাইগার্স টিম, আমাদের এইচপি টিম, আমাদের আন্ডার-19 টিম, সব জায়গায় আমরা এই অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু করবো এবং এডুকেট করবো আমাদের প্লেয়ারদের। না, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, বেশ কিছু নাম এখনো চলছে, এখনো ফাইনাল হয়নি, এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে গ্রাউন্ডসের ব্যাপারে আমাদের যেটা হয়েছে, যেহেতু আমাদের গ্রাউন্ড শর্টেজ অ্যান্ড কিছু গ্রাউন্ড আপনি জানেন যে আমরা ডেভেলপমেন্ট করছি। সো এখানে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল, গ্রাউন্ড 1 ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল, গ্রাউন্ড 2 শহীদ রিয়াগোপ স্টেডিয়াম ফতুল্লা ইনার, শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়াম আউটার, এটাকে খুব জরুরি ভিত্তিতে আপগ্রেড করে খেলার উপযোগী করার জন্যে অ্যাপ্রুভাল দেওয়া। আমরা ফিজিক্যাল ভিজিটও করেছি সকাল 10:30-11টার দিকে সেখানে, এবং আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটা ঢাকার কাছে স্টেডিয়ামটা থেমে আছে। তো সেখানে আপাতত আমরা স্টেজ ওয়ান পদ্ধতিতে আমরা আগাচ্ছি, যাতে খেলাগুলো শুরু করে দেই। এবং সেখানে মিঠু ভাই পরে হয়তো আসবে, আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার করতে যাচ্ছি। সেই সেন্টারটায় একটা কম্প্রিহেন্সিভ কম্পোজিট সিস্টেম থাকবে, সেখানে ইনডোর আউটডোর ফেসিলিটি থাকবে, সেখানে রেসিডেন্সিয়াল শিফট থাকবে, সেখানে সব ধরনের থেরাপি সিস্টেম থাকবে, সেখানে পুল সাপোর্ট যেগুলো থাকবে। আমি অত ডিটেল, আমি সায়েন্টিস্ট না, বাট যে একটা কম্প্রিহেন্সিভ যা যা সাপোর্ট দরকার সব কিছু আমরা ওখানে করব এবং সেটার কাজ দ্রুত আমরা শুরু করে দেব। আর ওই মাঠের উন্নয়ন সেটা করব এবং পরবর্তী হয়তো স্টেজ 2 স্টেডিয়ামের দিকে আমরা আগাবো আস্তে আস্তে ফতুল্লাতে। এবং পূর্বাচলে এবং পূর্বাচলে এই জায়গাটা যেটা বেছে নেওয়া হয়েছে, এটা আমাদের মেইন গ্রাউন্ড নাম্বার 1 এবং গ্রাউন্ড নাম্বার 2 মাঝামাঝি। পূর্বাচল স্টেডিয়ামের মাস্টার প্ল্যানের সাথে প্ল্যানিং করে এটা করা হচ্ছে। আর একটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের এটা নিজস্ব প্রজেক্ট, যেটা হচ্ছে যে ওনার ওয়ান অফ দ্য প্ল্যানিংয়ের পার্ট এটা, যে উনি ঢাকার আশেপাশের বেশ কিছু গ্রাউন্ড প্র্যাকটিস ফ্যাসিলিটি, খেলা না হলেও যাতে প্র্যাকটিস ফ্যাসিলিটি ইমপ্রুভ করা যায়, অ্যান্ড টিমের প্র্যাকটিস করারও জায়গা থাকে না। হয়তো খেলার মাঠের সাইজ ছোট, কিন্তু প্র্যাকটিস ফ্যাসিলিটিগুলি ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগে এই ক্রিকেট ফ্যাসিলিটি ইমপ্রুভ করবে। হয়তো সেটা ম্যাসিভ টার্ফ উইকেট হবে না, বা ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে
বেসিক ফ্যাসিলিটি থাকবে, যেমন ধরেন সিমেন্ট উইকেট হতে পারে, যদি জায়গা থেকে টার্ফ উইকেটও হতে পারে, তবে সেটা বিসিবি তত্ত্বাবধানে হবে। বাট ওটা হয়তো একটা কমিউনিটি ক্রিকেটের জন্য হতে পারে, ওই এলাকার ক্লাবের জন্য হতে পারে, ফার্স্ট ডিভিশন ক্লাবের জন্য হতে পারে। আমরা শুরু করছি দুটো দিয়ে, তারপর যেখানে যে জায়গা পাবো সেখানে আমরা চেষ্টা করবো সেই ফ্যাসিলিটিগুলো। একটা হচ্ছে গোপীবাগে, হ্যাঁ, আরেকটা আর ইন্দিরা রোড। ইন্দিরা রোড। সে আমরা 2-3টা মানে মাঠে মাল্টিপারপাস, মিঠু ভাই যেটা বললো মাল্টিপারপাস ক্রিকেটই প্র্যাকটিস হবে সেখানে, কিন্তু সেখানে ক্লাবও করবে, ফার্স্ট ডিভিশন ক্লাবও করবে আর কমিউনিটিও করবে, সো দ্যাট এভরিবডি ক্যান ইউজ দ্যাট ফেসিলিটি। তারপরে আপনার একটা এটাও আমাদের প্রেসিডেন্ট সাহেবের আইডিয়া যে বিসিবি টার্ফ ম্যানেজমেন্ট উইং বানানো হচ্ছে, এটা সম্বন্ধে আমি আপনি একটু এখানে মিঠু বিস্তারিত ভাইকে বলছি, মিঠু ভাই একটুখানি বাড়িয়ে বাড়িয়ে বলছে, এটা আমার একলা না, এটা সবাই মিলে করছি। হয়তো কেউ একটু ড্রাইভ করছে, বাট এখানে সকলের সংশ্লিষ্টতা আছে। আমরা একটা এডুকেশন ডিপার্টমেন্ট করছি, যে একটা দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরে টিচার লাগে, বিশ্ববিদ্যালয়ের টিচার লাগে, স্কুলের টিচার লাগে, ক্রিকেটেরও টিচার লাগে। সো গত 17 বছরে আমাদের একটা লেভেল 2 কোর্স হয়েছে মাত্র কোচিংয়ের জন্য। আমাদের যে বিভাগীয় কোচরা আছে, 64টা জেলায় 64টা কোচ আছে, তারপর বিভাগীয় কোচ আছে, তাদের কোয়ালিফিকেশনটা কি, তাদের কোয়ালিফিকেশন কীভাবে আপগ্রেড করতে হবে, ওই উপজেলায় ট্যালেন্ট খোঁজার জন্য তাদের এই কারেন্ট স্ট্যাটাস, কারেন্ট কোয়ালিফিকেশনের সাথে আর কি অ্যাড করা যায়, এজন্য আমরা কোচিং একটা এডুকেশন সিস্টেম করব। আমাদের টার্ফ ম্যানেজমেন্টের জন্য একটা টার্ফ ম্যানেজমেন্ট উইং করব। বাংলাদেশে এখন যে পরিমাণ মাঠের ডিম্যান্ড, আমি যে গত 7টা বিভাগের মধ্যে 6টা বিভাগে আমি গিয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে কি পরিমাণ দরকার আমাদের মাঠের, এবং মাঠের দরকার হতে হলে আপনার কোয়ালিফাইড কিউরেটর লাগবে, কোয়ালিফাইড লোক লাগবে যারা নাকি মাঠগুলো পরিচর্যা করতে পারবে, আপগ্রেড করতে পারবে, মাটির ধরন বুঝতে পারবে, তারপরে ধরেন অফ সিজনে কীভাবে মাঠটা ধরে রাখতে হয়। এই জন্য আমরা টার্ফ ম্যানেজমেন্ট উইং বানাচ্ছি। সেই টার্ফ ম্যানেজমেন্ট উইং একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে করব, যারা নাকি এই কাজগুলো করবে। যিনি আমাদের পরবর্তীতে একজন চিফ কিউরেটর বা হেড অফ গ্রাউন্ডস যিনি আসবেন, তিনি হয়তো এডুকেশনটা দেখবেন। আর মিঠু ভাই আবারও হয়তো অ্যাড করবে, আমরা আরেকটা বড় কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আম্পায়ার্স এডুকেশন। সেটা আমি আসবো আবার। সো টোটাল আমাদের এডুকেশন একটা উইং থাকবে। আমাদের যে অর্গানোগ্রাম করছি এর মধ্যে টার্ফ ম্যানেজমেন্ট উইং, কোচিং উইং এবং আম্পায়ারিং উইং। যেহেতু মিঠু ভাই আম্পায়ার্সের চেয়ারম্যান, মিঠু ভাই ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন? So we have recently contacted, আপনি জানবেন যে ফর্মার এলিট আম্পায়ার সাইমন টাফল, সে নানান দেশের আম্পায়ার ডেভেলপমেন্ট, ইভেন সে আইসিসির সেও সিমিলার কাজ করে। তো তার সাথে আমরা লাস্ট 4-5 মাস আমরা অনেক দিন ধরেই কথা বলছিলাম, কিন্তু এটা এখন আমরা করেছি কি, এটা এখন অ্যাপ্রুভ করা হয়েছে বোর্ডে, যে এটা দিয়ে হবে কি আম্পায়ার পাথওয়ে স্ট্যাবলিশ করা হবে অফ আ ক্লিয়ার প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ফ্রেমওয়ার্ক, আম্পায়ার অ্যাসেসমেন্ট প্রসেস, ক্রাইটেরিয়া, ইমপ্লিমেন্টেশন অফ অবজেক্টিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট এভ্যালুয়েশন মেকানিজম করব আমরা। গ্রেডিং পলিসি, ডেভেলপ a standardized grading system including defined criteria for promotion and demotion। মানে আমরা কম্পিটিটিভ রাখার জন্য সারা দুনিয়াতে আছে, সেই সাইমন টাফেলকে আমরা তার আন্ডারে আমরা তাকে 3 বছরের এটা কন্ট্রাক্ট, 3 বছরে ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে গিয়ে করা হবে। প্লাস বেসিক্যালি এটা দিয়ে আমরা আরও কিছু 10-15-20 জন আম্পায়ার ট্রেনার তৈরি করা হবে, যেটা পার্ট অফ আমাদের যে নিউ প্ল্যানিং প্রোগ্রেস, সেই অনুযায়ী সারা বাংলাদেশে আমরা আম্পায়ার ডেভেলপমেন্ট এইটারই পার্ট হবে। মানে ক্রিকেট উন্নয়ন করতে হলে তো আপনার আম্পায়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিলার। সো এই জন্য আমাদের এডুকেশন ডিপার্টমেন্টটা আমরা নতুন করে সাজাচ্ছি, যেখানে কোচেস, যেমন ধরেন ডিসেন্ট্রালাইজেশন তো মুখে বললে হবে না, আমাদের একটা প্ল্যানের মধ্যে আছে। তো প্রত্যেকটা বিভাগে যেন তার এডুকেশন টিম থাকে, আম্পায়ার্স এডুকেশন টিম, কোচিং এডুকেশন টিম, টার্ফ ম্যানেজমেন্ট এডুকেশন টিম, সো দ্যাট যেই বিভাগে যা দরকার, বেসড অন দেয়ার নিড দে ক্যান ডু দেয়ার ওন কোর্সেস। সাইমনের সাথে আমাদের অলমোস্ট চুক্তি ডান, তিনি প্রপোজাল দিয়েছেন,
এবং কি তিনি অফার করছেন। 3 বছরের জন্য। এবং তিনি আরেকটা যেটা এই মুহূর্তে সাইমন ইজ ভেরি বিজি, উনি মেজর লিগ করছে, উনি ILT20 করে, ICC একাডেমির সাথে কাজ করেন। আমাদের সাথে তিনি রাজি হয়েছেন এবং আমি ক্রেডিট দেই আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিঠু ভাইকে, তিনি অনেক দিন ধরে এই কাজটা করছিলেন। আলহামদুলিল্লাহ সেটা আমরা অলমোস্ট ওনার টিম আসবে, টিম এসে, নট অনলি হিম, হি উইল ব্রিং আ টিম অ্যান্ড এই পুরা প্রোগ্রামটা করবেন তিনি। আচ্ছা, না 3 বছরের উনি আসা যাওয়া করেন, 3 বছরের কন্ট্রাক্ট। হ্যাঁ, এই কন্ট্রাক্ট এখনো হয়নি আন্ডার, হ্যাঁ উনি নিজেও ইনক্লুডেড। এখন কি প্রসেসে করবো ওটা উনি আসলে ডেফিনেটলি আপনাদের সামনে নিয়ে আসবো। ইউ ক্যান আস্ক দিস কোয়েশ্চেন টু হিম। মানে একটা এডুকেশন যখন হয় তখন ওটার একটা সিলেবাস তৈরি হয়, ওটার কারিকুলাম তৈরি হয়, ওটার প্রেজেন্টেশন তৈরি হয়, ওটা একটা পেডিগজি তৈরি হয়, ওটা একটা অ্যাসেসমেন্ট প্রোটোকল তৈরি হয়, তো সবগুলো একটা সিস্টেমের মধ্যে থাকে। আর একটা বড় ডিসিশন আজকে হয়েছে, জিনিসটা হচ্ছে যে বিপিএল এর আপনার টাইম ফ্রেমটা ঠিক হয়েছে ডিসেম্বর জানুয়ারি। যেটা হয়েছে দেখেন, বিপিএলে আমাদের অনেক ক্রিটিসিজম গতবারও ছিল, আগেও ছিল। আমাদের আজকে বিরাট প্রেসিডেন্ট সাহেব আপডেট করবে, আমি যা যা ডিসিশন হয়েছে সেটাকে একটু আপনাদের পড়ে শোনাই। আমরা ডিসাইড করেছি যে বিপিএল যেরকম অন্যান্য দেশে আপনার দে এনগেজ রেপুটেড স্পোর্টস এজেন্সি, দে ম্যানেজ দ্য বিপিএল। হ্যাঁ, আপনি আইপিএল বলেন অ্যান্ড পাকিস্তান লিগ বলে, পিএসএল বলে, তারপরে এবার বিপিএল এর থার্ড যেটা ডিসিশন হয়েছে যে এবার 5 বছরের জন্যে মিনিমাম 5 ইয়ারের জন্যে টিম দিয়ে দেওয়া হবে। তারপরে নিউ ফাইন্যান্সিয়াল মডেল উইল বি established with discussion with franchisee। আগের মতো না, নতুনভাবে যেভাবে ভায়াবল হয়, ওই যে শেয়ার মডেল বলেন, বলেন, এটা উইথ স্টেক হোল্ডার। হ্যাঁ, তারপরে আপনার যেটা সবচেয়ে বড় ডিসিশন, যেটা বাংলাদেশ ক্রিকেটে কোনোদিন করা হয়নি, যে বিপিএল কমিটিতে বাইরের মানে ক্রিকেট বোর্ডের বাইরের লোকজনকে ক্ল্যারিটি দেওয়ার জন্যে, মানে আমরা যাতে একদম ক্লিন ইমেজ নিয়ে এটা শেষ করতে পারি, ক্ল্যারিটি থাকে, সেই জন্যে ডিসিশন নেওয়া হয়েছে যে বিপিএল কমিটিতে বাইরের লোককেও ইনভলভ করা হবে। ইট মাইট বি আপনাদের মধ্যে থেকে কেউ নানান জায়গায় নানান ডিসিপ্লিনের এক্সপার্টিস গ্রো করা, গভর্নমেন্ট থেকে সেইটা নিয়ে আপনি একটু তাহলে ডিটেল বলেন। না, ডিটেল এটা মাহবুব ভাই আমাদের চেয়ারম্যান, এবং আমরা আলোচনা বেজ লেভেলে, এই মিঠু ভাই যেগুলো বললো এই বেজ লেভেলে আমরা আলোচনা করেছি। এখনও হয়তো ডিটেল বলতে পারবো না, বাট আমরা সবাই একমত হয়েছি যে আমরা নীতিগতভাবে এই কাজগুলো দিয়ে শুরু করব। আর শেষ করে তারপর একবারে দিয়েছেন। লাস্ট হচ্ছে পাকিস্তান আসছে আমাদের এখানে। হ্যাঁ, দুটো ইয়েতে পাকিস্তান আসছে এখানে, সেজন্য আজকে একটা ছোট কমিটি করে দেওয়া হয়েছে টু ওভারসি দ্য ট্যুর। একটা হচ্ছে মাহবুব ভাই, হেডেড বাই মাহবুব ভাই, ফাহিম সিনা, নাজমুল আবেদিন ফাহিম অ্যান্ড ইফতেখার রহমান, আমরা মিলে এবারকার টোরটা, পাকিস্তান টোরটা উই উইল লুক আফটার। আর ইন্ডিয়া টোরের যেটা হচ্ছে, ইন্ডিয়া টোরের একটা ডিসকাশন হচ্ছে, এটা প্রেসিডেন্ট সাহেব বলবে, শুনেছেন আপনারা হয়তো। আমাদের সাথে আলোচনা হচ্ছে, আমরা বিসিসি এর সাথে অলরেডি কথা বলেছি, এবং আমরা হয়তো এটা খুব শীঘ্রই আপনাদের কাছে জানাবো যে আমাদের কি হচ্ছে, এবং পজিটিভ ডিসকাশনই হচ্ছে। সব কিছুই মাথায় রেখেই এই ডিসেম্বর অ্যান্ড জানুয়ারির মধ্যে, না ডেটটা ফিক্সড হয়নি। হ্যাঁ, জি 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 জি, ওয়ান মিনিট শেষ করে নিই। আর লাস্টটা হচ্ছে যে আমরা কিছু প্লেয়ার, অর্গানাইজার, ক্রিকেট প্লেয়ার, ফর্মার বাংলাদেশ টিম প্লেয়ার,
তাদের প্লাস কিছু আমাদের ফর্মার কারেন্ট স্টাফ এদের মেডিকেল কন্ডিশনের জন্যে আমরা কিছু আম্পায়ার্স এদের কিছু আমরা সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রুভ করেছি। এখন দাঁড়ান একজন একজন করে বলি, আগে এইদিকে শেষ করি তারপর আপনাদের কাছে আসি, বা আপনারা কোন দিকে শুরু করবো বলেন? হ্যাঁ আচ্ছা মাসুদ ভাই বলেন, তারপরে তুমি কথা বলবো। আগামী মাস হচ্ছে অগাস্ট মাস, বাংলাদেশের প্রেক্ষিতে অনেক বড় একটা মাস, কিন্তু সেটার কারণে ইন্ডিয়া আসলে আগস্টে আসতে চাচ্ছে না, একটু পরে আসতে চাচ্ছে। একটু যদি ক্লিয়ার করতেন যে আলোচনাটা কোন পর্যায়ে আসছে। না, এটা আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে কোনো কারণে, আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে সেটা। এখানে না, আলোচনা চলছে এখনো, আলোচনা। এবং আমরা চাচ্ছি যখন আমরা তো আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেননা তবে তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। হতে পারে না। হ্যাঁ, এটা নির্ধারিত ছিল, তবে তারা কিছু কনসার্ন, তাদের কিছু অন্যান্য টিম এক্সেপ্ট দ্য ন্যাশনাল টিম ইন্ডিয়াতে ইংল্যান্ডে গিয়েছে, তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। আমাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনো আমরা আশাবাদী। তুমি বলবা কে? তুমি বলো, একজন একজন করে বলো। আপনারা বিপিএল যেটা বললেন ডিসেম্বর জানুয়ারি, আপনারা মানে কয়টা দল নিয়ে বিপিএলটা করবেন, বা হচ্ছে এখানে যে সিকিউরিটির ব্যাপারগুলো বারবার আলোচনা আসছে, এগুলো নিয়ে আসলে কেমন ডিসকাস করবেন? কয়টা দল হবে? এখন দল তো হচ্ছে আমরা, এটা তো সব নতুন দল হবে, নতুন করে এটা আগের যে আপনি তো জানেনই আমাদের একটা স্লটে করে সব টিম দেওয়া হয়েছিল, এগুলি সব আপনার ওই টাইম ফ্রেম শেষ হয়ে গেছে। এটা কিন্তু নিউ ইয়ে, তো আমরা এখন নতুন ইয়েতে যেটা, এটা মাহবুব ভাই থাকলে ভালো হতো, কারণ মাহবুব ভাই চেয়ারম্যান, যেটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নাম্বার অফ টিম অ্যাপ্রুভ করা হয়নি, কিন্তু আমরা এবার প্রপার টিম নিব, যাতে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স, এই পাস্ট এক্সপিরিয়েন্স তো খারাপ এক্সপিরিয়েন্স আমাদের, এই এক্সপিরিয়েন্স যাতে না হয়, আমরা এটা এই জন্যে ডিফারেন্ট পাতে ডিফারেন্ট মডেলে যাব। জি 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 ইন্টারন্যাশনাল রিপোর্টেড এজেন্সি। হ্যাঁ বলেন, আমি এদিকে আসতেছি, রাখো কোয়েশ্চেন। হ্যাঁ আপনি যেটা বললেন যে বিপিএল এর, আচ্ছা ঠিক আছে। স্ট্যাটাসের যে 25 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনটা আপনারা করেছেন, সেটা বেশ সফলভাবে আয়োজনটা করেছেন, এবং আপনি ডিসেন্ট্রালাইজেশনের কথাও বললেন। আপনার কাছে কি মনে হয় না, আপনি এবং ক্রিকেটারদের আকুতির কথাও বলছিলেন যে তারা বছরের পর বছর ধরে লিগ থেকে বঞ্চিত হচ্ছে, তো অনূর্ধ্ব 12 যে আপনারা কার্নিভালটা করেছেন, এটা এক প্রকার ফান গেম ক্রিকেটারদের মধ্যে আগ্রহ তৈরির ক্ষেত্রে। তবে যেটা দেখা যায় যে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে বরাবরই আগ্রহী, তাই নতুন করে আগ্রহ তৈরির খুব একটা প্রয়োজন আছে বলে আসলে অনেকেই মনে করেন। রাদার এইখানে যারা ক্রিকেটাররা বছরের পর বছর লিগ খেলতে পারেনি, তাদের জন্য যদি লিগটা আয়োজন করা যেত, তাহলে আপনাদের এই কার্নিভালটা বা আয়োজনটা আরো মানে আরো না, ভেরি গুড, একটা ক্লিয়ার করি। কার্নিভাল আর ইভেন্ট এক জিনিস না। কার্নিভাল হচ্ছে একটা দিনের কর্মসূচি বা 2টা দিনের কর্মসূচি। এখানে আমরা আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করছি একটা বাচ্চার সাথে, কিন্তু কানেক্ট করছি সেই বিভাগের যে কমিশনার তার সাথে, কানেক্ট করছি ডিস্ট্রিক্ট কমিশনের সাথে, কানেক্ট করছি জেলা ক্রীড়া সংস্থার সাথে, কানেক্ট করছি কারেন্ট ক্রিকেটারদের সাথে। সো এই ওদের খেলাটা আপনারা খুব হাইলাইট করছেন, সেটা কোনো হাইলাইট করার ব্যাপার না। আমি আবারও বলছি, যখন একটা ক্রিকেটার বলে যে আমরা বিশ্বকাপ খেলি মানে হচ্ছে যে 4 বছরে একবার লিগ খেলে। আবার একটা জেলায় গিয়ে দেখছি যে 20 বছর ধরে খেলা হয় না। তো এই জিনিসগুলি আইডেন্টিফাই কেন করিনি? আমি একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি কেন যাব প্রত্যেক দিন বিভিন্ন রিজনে?
আমার তো একটা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের দরকার আছে। আই ফেল্ট দ্যাট। এবং আবারও বলছি, আপনি বিশ্বাস করবেন না, যখন একটা রুমে বন্ধ করে খেলোয়াড়রা বসে কাঁদে আর বলে যে আমার লিগ হয় না, আমাকে খেলতে দেন। আমি আন্ডার-19 বিশ্বকাপ খেলেছি, কিন্তু আমার কোনো খেলার সুযোগ নেই। তখন এই কথাগুলো কেন আমরা আগে শুনিনি? আমরা তো এখানে বসে আছি ফর দ্য ক্রিকেটার্স। ক্রিকেটারের জন্য মাঠ, ক্রিকেটারের জন্য উইকেট, ক্রিকেটের জন্য দর্শক। সেই ক্রিকেটারদের জন্য আমরা কী করছি? আমরা সকলে হাইলাইট করছি বাচ্চারা ক্রিকেট খেলছে। বাচ্চারা তো আমাদের ক্রিকেটের এক অংশ। দে আর দ্য ফিউচার টেস্ট প্লেয়ার্স। সো এতগুলো করার কথা বলার কারণ হচ্ছে আমাদের একটা বড় প্ল্যানের ছোট প্ল্যান সেটা ছিল। আমাদের ডিসেন্ট্রালাইজেশন, জাস্ট গিভ আস সাম টাইম ইনস্টেড অফ ক্রিটিসিজম। আচ্ছা, এক পদে বিপিএলটা শেষ করে নি। কারা বিপিএল দান? বিপিএল আমি দিচ্ছি। বিপিএল আচ্ছা, বিপিএল হ্যাঁ বলেন। বিপিএল বিপিএল এর কোশ্চেনটা হচ্ছে আপনারা তো নাম্বার সেট করেন না যে কয়টা টিম খেলবে। বিপিএল টিমগুলোর ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া কি আছে যে কারা পেতে পারবেন? আজকে আমরা দেখেছি একজন একটা কথা বলতে এসেছিল, একটা কথা বলতে সে নোয়াখালীকে টিম নিতে চায়। সেক্ষেত্রে নোয়াখালীর পক্ষে মানুষের টিম নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, ক্রাইটেরিয়াটা কি, বা আপনারা কি বেসিক্যালি ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা যারা এরকম লিগ অ্যারেঞ্জ করেছে, যেটা আপনারা বললাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্ল্ড রেকগনাইজড, যারা করেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরও অ্যাডভাইস নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই। এখানে কেন নাম্বারটা ঠিক না, আমরা যদি ধরেন লেটস সে বললাম যে 10টা টিম, কিন্তু 10টা টিম আমরা প্রপার টিম পেলাম না, তখন আমরা হয়তো 7টা টিমে করব। যদি 7টা টিম পেলাম না, 7টার নাম্বার করলাম, কিন্তু 5টা টিম পেলাম, প্রপার 5টা টিমেই করব। আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। যদি যেই নাম্বার অফ টিম আমাদের ক্রাইটেরিয়া এবং যেই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিয়েছে, যেই ক্রাইটেরিয়া আমরা সেট করব, সেই ক্রাইটেরিয়া ফিট করলেই আমরা ওই টিম নিব। এটা তো ওপেন ফর এভরিবডি, এটা ওপেন ফর এভরিবডি। এজেন্সিকে আপনারা দিবেন দায়িত্বটা, সেই এজেন্সিকে আপনারা চুজ করছেন কিনা এবং তাদের সঙ্গে কি ধরনের চুক্তি হবে এখনো একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে যাব। টেন্ডার প্রসেস হবে, ওপেন টেন্ডার হবে। এখন এভরিথিং উইল বি ওপেন উইথ ট্রান্সপারেন্ট ক্ল্যারিটি। ওপেন বিক্রি করার একটা প্রসিডিউর ছিল, সেটা না আপনি আজকে মিটিং এ আসছে কিনা? সেটা এখনো ডেটটা আছে, এখনো আমরা ওয়েট করছি। এখনো জি এটা আগের কথা না বললেই ভালো। হ্যাঁ, মানে আমাদের কাছে ক্রাইটেরিয়াটা আমরা সেট করে নিই এদের সাথে। আমরা আরও আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে এক্সপিরিয়েন্স আছে, তারপরে যারা এইগুলি সাকসেসফুলি করেছে, লেটস সে আইএমজি, এটা দেখবেন যে আইএমজি কিন্তু আইপিএল শুরু করার সময় তারাই কিন্তু অ্যাসিস্ট করেছে, ধরুন এরকম টাইপের, বা পিসিএল বা আপনি তো তার না ফ্র্যাঞ্চাইজি। আমি বলছি যে আমরা ক্রাইটেরিয়াটা সেট করব। মেইন ডিসিশনটা হচ্ছে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সহকারে, কারণ আমরা যে মিস্টেকগুলি করেছি লাস্টে, আমরা তো ইনভলভ ছিল, উনিও ইনভলভ ছিল না, আমিও ইনভলভ ছিলাম না, সেই মিস্টেকগুলি আমরা আর করতে চাই না। সেই জন্যে আমাদের এক্সপিরিয়েন্স আর ওদের ইনস্টিটিউটে নতুন করে ক্রাইটেরিয়া সেট করা হবে ফর টিম। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী বোর্ড তখন ডিসিশন নেবে, যদি বাইরের থেকে আসে বাইরের থেকে আসবে। ওই ক্রাইটেরিয়া আমাদের গভর্নমেন্ট পলিসি সব কিছু ফিট করলেই তারা টিম নিতে পারবে। হ্যাঁ, এটা এখনো ঠিক করিনি, অবশ্যই আমরা দু একটা নতুন দিকে যেতে পারি। বিপিএল করতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। ইনফ্যাক্ট নির্বাচনের, জাতীয় নির্বাচনের ব্যাপারটাও যেহেতু বলেন যে এইগুলো কনসিডারেশন নিয়ে এসছে, কিন্তু বিসিবি নির্বাচন তো সামনের দিকে আসার কথা না। আপনারা এই প্রসেসটা স্টার্ট করলেন এই কমিটি হয়ে, আপনার কি মনে হয় ইলেক্টেড কমিটি এটাকে প্রসিকিউট করে
ওই সময় এটা একটা- ওটা মিট আপ করতে পারবে কিনা নাকি ব্যাকআপ পয়েন্ট আপনাদের মে মাসে কোন স্কেজুলও মাথায় রাখা আছে? আপনার এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। কেন বলছি, আমরা কিছু কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই, তারপরে অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট না, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে। যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। সো চেষ্টা করব যে এমন কিছু করতে যে যেই আসুক সে যেন সেখান থেকে ক্যারি আউট করতে পারে। কারণ এবার আমাদের টার্গেটই হচ্ছে নাম্বার 1 টার্গেট হচ্ছে আমাদের এন্টায়ার উইথ আওয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে যে টার্গেট হচ্ছে ক্ল্যারিটি। আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই ক্ল্যারিটি নিয়ে। আমাদের মোহাম্মদ বাবু ভাই, বাবাই বলেন, বলবেন কিছু? এক মিনিট হ্যাঁ বলছি দিচ্ছি। কি কোনটা? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কারণ আপনি যেটা বলছেন যে সামনে যদি ক্যারি ফরওয়ার্ড করতে হয়, অন্য লোক আসবে, অন্য লোক ক্যারি ফরওয়ার্ড করবে, আপনার তো এটা কনস্টিটিউশনালি হয়তো একটা এফেক্ট রাখতে হবে যে ওই লোকগুলোও কনসিডার করে আপনারা যে চেঞ্জগুলো আমি মানে অত এক্সপার্ট না কনস্টিটিউশন নিয়ে, আমি ভুল বলতে চাই না কিছু। এটা এখনো আমি জেনে- স্টার্ট হয়নি। অনেস্টলি যেটা বললাম, ক্ল্যারিটি এখনো, মানে আমাদের হাতে অন্য এত কাজ, এটাও ইনশাল্লাহ হবে নিশ্চয়ই। আমরা মানে হাই লেভেল বলতে গেলে বলছি যে আমরা যে প্ল্যানগুলো করব সেই প্ল্যানগুলো রয়ে যাবে, এবং যেই নতুন আসবে বা যারাই থাকবে তাদের যেন ওই কাজটা কন্টিনিউ করতে পারে, থেমে না যায়। মানে হাই লেভেল বলছি এটা। এই বিষয়টা একটু মানে ইয়ে জানতে চাই যে গঠনতন্ত্র সংশোধনের কাজ কিন্তু শুরু হয়েছিল, আবার বিভিন্ন বিতর্কের কারণে আবার বন্ধ হয়ে গেছে, কমিটিটাও বাতিল করা হয়েছে। আপনারা এটা আবার এনএসসি যে আছেন যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি বলছেন যে গঠনতন্ত্র সংশোধন করে সময় মতো নির্বাচন দিতে চাই। সেক্ষেত্রে তো গঠনতন্ত্র সংশোধনের কাজটা এগিয়ে নিতে হবে। আপনারা কি এটা কাজ শুরু করেছেন বা কোন পর্যায়ে আছে একটু জানতে চাচ্ছিলাম। এখনো কিছু শুরু করিনি আমরা। আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। একটা বিষয় হচ্ছে আপনি শুরুতে ওয়ার্ড বলেছিলেন যে খুব বেশি সমালোচনা হয় এখন, অনেক দেরি হয়। কিছু জায়গা আছে ছবিটা তৈরি হয়ে যায়, যেমন মানে চলে আসে, যেমন শান্ত ক্যাপ্টেন্সি পরিবর্তন যেটা হয়েছে, মানে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ব্যাখ্যা পেয়েছি। ফাইন ভাই কথা বলেছেন, বা এর আগে বিজু ভাইয়া ব্যাখ্যা দিয়েছেন, ফাইন ভাইকে আপনি পাঠিয়েছেন যেন আটকায়। অবশ্য বলেছে যে আপনার হঠাৎ করে বদলানো হয়েছে, শান্ত জেনেছে আগের দিন। যদি একটু ব্যাখ্যা জানতে পারতাম, কারণ এগুলো অনেক জায়গায় অনেকভাবে হয়ে যায়, তো এই জন্য কথাগুলো আসে, আর সেক্ষেত্রে সমাজে তৈরি হয়। মানে শান্ত ওডে ক্যাপ্টেন্সি যাওয়া, টেস্ট ক্যাপ্টেন্সি যাওয়া, হঠাৎ করে সেভাবে ঘোষণা দেওয়া, এবং যেভাবে দিয়েছে তাদের মনে হয়েছে যে নতুন প্রজন্ম আসবে ওই ক্যাপ্টেন্সিকে বার্ডেন মনে করছে, বা অনেক আসতে যাচ্ছে। আমরা দেখছি 19 সালে মুসলিম জানি বা হিন্দু জানি, এগুলো যদি ব্যাখ্যা করতেন বা ফ্যাক্টটা। আমাদের এখন সিরিজ চলছে শ্রীলঙ্কাতে, আমাদের টেস্ট ম্যাচ শেষ হলো, আমাদের ওডিআই সিরিজ শুরু হচ্ছে। সিরিজের মাঝখানে এই ধরনের কোনো কন্ট্রোভার্সি যেতে চাচ্ছি না আমরা। সিরিজের শেষে অবশ্যই বলবো। বিপিএল একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু ডিসেম্বর জানুয়ারিতে শুরু করতে যাচ্ছেন, সময় খুব কম, মানে খুব বেশি না। প্লেয়ার্স ড্রাফট করতে হবে, তারপরে প্লেয়ার আপনার দলগুলোকে নির্বাচন করতে হবে যে কারা কারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে। এই এতটুকু সময়ের মধ্যে কি এটা কি পসিবল, বা আপনারা কবে থেকে কাজটা শুরু করবেন? অলরেডি কাজ আজকের থেকে শুরু হয়ে গেছে, প্ল্যানিং হয়ে যাচ্ছে। এই বিপিএল নিয়ে আমরা সেপারেটলি আর একটা আমার টাইম ফ্রেম আমরা করে ফেলছি, কবে থেকে কবে কি করতে হবে। প্লেয়ার্স ড্রাফট কবে হচ্ছে বা এটা সামনে দেখতে পারবেন। এটা মাহবুব ভাইকে দিয়ে, মাহবুব ভাই আমাদের চেয়ারম্যান, ওনারকে একদিন আমরা এনে শুধু বিপিএল এর জন্য আমরা একটা আপনাদের সামনে প্রেস কনফারেন্স করব। আপনি তো প্রতিটা বিভাগে গিয়েছিলেন, বিভাগে গিয়েছেন, শুধুমাত্র আপনার ওই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ছিল না, অবকাঠামো দেখতে চেয়েছিলেন, কোথায় কি হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল, খেলার সঙ্গে মিশার সুযোগ ছিল। আপনি কি কি দেখেছেন, এবং যেটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ ক্রিকেটটা কোন অবস্থানে আছে? ক্রিকেট তো বাংলাদেশের সব থেকে পপুলার খেলা, সেটা আমরা এয়ারপোর্ট থেকে বা যেখানে যখন পৌঁছাতাম তখন থেকে দেখতাম। তবে তাদের বেশি কমপ্লেন শুনতাম যে এটা নেই, ওটা নেই, মাঠের অবস্থা ভালো না, খেলা হয় না। সো এই কথাগুলো ঢাকায় বসে তো ফিল করা যায় না। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যে প্ল্যানটা আছে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য যে
উদ্যোগটা নিয়েছি সেটার বলা যায় যে 20% কাজ আমরা করে ফেলেছি। এখানে স্টেক হোল্ডার যারা আছে সকলে রাজি আছে, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে অনেক প্রতিভা বাংলাদেশে ছড়িয়ে আছে। আমরা সাধারণত প্রতিভা দেখি দুভাবে, একটা স্কোর বুকে বা বুক পারফরমেন্স যেখানে রান করে করে আসে, আর একটা হচ্ছে স্পট ট্যালেন্ট। একটা উপজেলার ছেলে যদি খেলার সুযোগই না পায়, একটা জেলার ছেলে যদি তার যে কোনো ফরম্যাটে খেলারই সুযোগ না পায়, তাহলে সে তার মেধাটা কিভাবে বিকশিত করবে? আবার একটা জেলায় যদি আমরা ভালো কোচ না থাকে, সে কিভাবে ট্যালেন্টগুলো খুঁজে আনতে পারবে? সেখানে যদি প্রপার লিগ না হয়, ঢাকাতে লিগ হলে সারা বাংলাদেশের ক্রিকেট বন্ধ হয়ে যায়, এটা তো হতে পারে না। সিমেন্টেনিয়াসলি সব জায়গায় ক্রিকেট চলবে। সো হয়তো বলছি বড় বড় কথা, বা এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, এটা অত্যন্ত কঠিন কাজ, বাট ওই কাজটা করার জন্যই আমরা এই বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেরিয়েছি টু সি হোয়াট উই ক্যান ডু। আর ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই এজ গ্রুপের খেলাগুলো চলছে ওইগুলোকে আমরা ডিস্টার্ব করবো না। সেখানে ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে আন্ডার-17, আন্ডার-18, আন্ডার-14-এর সাথে সাথে আমরা ওই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা 19 এবং 18-এর জন্য একটা ডেফিনেটলি ইনশাআল্লাহ 2 দিনের ম্যাচ চালু করব। একটা 50 ওভারের এক্সট্রা ইভেন্ট করব। তো এইগুলো কাজ করার জন্যই আমরা টেস্ট করতে গিয়েছি সব জায়গায়, এবং খুবই পজিটিভ পেয়েছি, রেজাল্ট পেয়েছি। তবে এই মুহূর্তে একটা ওয়েক আপ কল ছিল দরকার, এবং আমার মনে হয় সেই কাজটা আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি। হ্যাঁ, এটাই আমাদের প্রধান লক্ষ্য। জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলছি, আর সাথে সাথে আমাদের যে ছোট্ট বিসিবি আমরা নিয়ে যাব বিভিন্ন রিজনে, তারা সেই কাজগুলো কন্ডাক্ট করবে। বাবু ভাই, এই বিষয়টি আমার একটা প্রশ্ন। আপনারা এখন যে কজন বোর্ডে আছে তারা কয়জন ঢাকার বাইরের লিগগুলো পরিচালনার? মোস্ট অফ দেম কিন্তু ফ্রম ঢাকার ক্লাব। আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং উদ্যোগটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। আপনি বলেছেন মিডিয়ার কথা, বিং এ সিনিয়র মেম্বার অফ বাংলাদেশ মিডিয়া, আমি বলবো যে আমাদেরও ওইটা দায় আছে, বাট আমরা যে লিখিনি, বলিনি, জানতে চাইনি, কখনো এরকম অনেকবারই দেখা হচ্ছে, বলাবলি করা হচ্ছে, অনেকে লিগ হয় না কিন্তু বোর্ডে জায়গা নিয়ে বসে আছে। আমি কারণ নাম মেনশন করছি, এটা কাদেরকে দিয়ে আসলে এই কাজটা পরিচালনা করা হবে? আমাদের যে প্ল্যান করেছি, প্ল্যানটা আপনাদের শেয়ার করব, বাট আমি বলার জন্য যে প্ল্যানটা সেটা হচ্ছে যে হেড অফ ক্রিকেট বলে একটা রোল থাকবে বিভিন্ন রিজনে। সে হেড অফ ক্রিকেট যিনি থাকবে তিনি এগুলো পরিচালনা করবে। তার আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো থাকবে সেই ডিস্ট্রিক্ট কোচরা এটা করবে। তার আন্ডারে একটা ছোট্ট কমার্শিয়াল টিম থাকবে, তার আন্ডারে একটা ছোট্ট মিডিয়া টিম থাকবে, তার আন্ডারে একটা ছোট্ট ক্রিকেট ডেভেলপমেন্ট টিম থাকবে। কিন্তু বাবুভাই যে কথা বলতে চেয়েছে সেই ব্যাপারটাই আমি আসতে চাচ্ছি। বাংলাদেশে যারা ঢাকার বাইরের থেকে এখানে ডিরেক্টর হয়ে আসেন, তাদের কিন্তু প্রধান কাজ সেই জায়গাটার ক্রিকেট কতটুকু উন্নয়ন করছে, এবং সেই ছোট্ট বিসিবির রিপোর্ট করবে, এবং সেই ছোট্ট বিসিবির যে দায়িত্ব নেবে সেই জায়গার ডিরেক্টর, এবং তার সাকসেস, তার সাফল্য সেটার উপর নির্ভর করবে। নেক্সট স্টেজে যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে একটা ফান্ডিং মডেল তৈরি করব, যে একটা মিনি বিসিবি কীভাবে চিটাগাংয়ে কাজ করবে, রাজশাহীতে কাজ করবে, খুলনাতে কাজ করবে, বরিশালে বিভিন্ন জায়গায় কাজ করবে। ফান্ডিং মডেলটা এমন হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। টাকা পয়সা তারা অর্জন করবে নাম্বার অফ প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ফিমেল প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ম্যাচেসের মাধ্যমে, নাম্বার অফ কোচেসের মাধ্যমে। তারা সাপোজ একটা আইডিয়া দিচ্ছে যে ধরেন 5000 ক্রিকেটার তারা জোগাড় করতে পেরেছে, তখন তারা হয়তো একটা অনুদান পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। সবথেকে বেশি যে জায়গাটা আমরা ফান্ডিং মডেল বলছে যে যেখানে নন বিসিবি ইনকাম, মানে বিসিবি সাপোর্ট ছাড়া তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারে, তাদেরকে সেই জায়গায় ডবল টাকা দেওয়া হবে। সো একটা ফান্ডিং মডেলও তৈরি করছি নেক্সট স্টেজের জন্য। বাবু আপনাকে আরেকটু ক্লিয়ার করি যে যেই জায়গার যেই ডিরেক্টর থাকবে সে থাকবে অ্যাকাউন্টেবল, বাট প্রপার অপারেশনটা রান করবে ওই ছোট্ট বিসিবির ক্রিকেট হেড অফ ক্রিকেট। আর কিছু আছে? লাস্ট 5 বছরের জন্য বিপিএল এর দলগুলো নেওয়া। জি, তাদের অনেক পেমেন্ট ইস্যু আছে, অনেক ক্রিকেটাররা বলেছেন আপনাদের দিকে তাকিয়ে আছেন। যদি আসলে দলগুলোকে বাতিল করা হয়, পেমেন্টের ব্যাপারে আপনারা কি ভাবছেন?
কতটুকু পক্ষে আছে? যেটা আগেই বলেছি, দেখেন যেটা আমরা আগের বোর্ডে ডিসিশন নেওয়া হয়েছিল, যেটা অলরেডি প্রসেসে আছে, আমরা অনেক পেমেন্ট করেছি। আমাদের থেকে যে পেমেন্ট পেত, আমরা কিন্তু খালি অকশনে যে প্লেয়াররা, সেটার প্রতি কিন্তু দায়বদ্ধতাটা আমাদের আছে। তাদের আমরা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের আমরা দিয়ে দিয়েছি, কারণ সেই হিসাবটা কিন্তু আমরা চেয়েছিলাম। আপনারা খুশি হবেন যে আমরা কিন্তু সেইগুলি, যেই হিসাবটা আমাদের দেওয়া হয়েছিল সেই হিসাবে আমরা টাকা ডিসবার্স হয়ে গেছে, মানে ড্রাফটেড প্লেয়ার যারা, ড্রাফটের প্লেয়ারগুলি। হ্যাঁ, আর বাকিগুলি এখন আপনি পার্সোনালি আপনি কাউকে এনগেজ করছে, এটা তো দায়বদ্ধতা ক্রিকেট বোর্ড নিতে পারে না। ধরেন কথার কথা বলছি যে শহীদ আফ্রিদিকে এনেছেন, বা কোনো ওই যে কানাডার থেকে এক মহিলা প্রেজেন্টার এনেছেন, এটা তো আপনাদের সাথে তাদের পার্সোনাল কন্ট্রাক্ট। কিন্তু ড্রাফটের প্লেয়াররা উই আর গোয়িং টু টেক কেয়ার। আমরা কোনো টাকাই ছাড়বো না ওইগুলি শেষ না হলে। আপনাদের প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে বিপিএল খুব পপুলার আসলে। লাস্ট কোয়েশ্চেন। অলরেডি উত্তর দেওয়া হয়েছে। গুড নিউজ এটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই, ওই যে মিঠু ভাই যেটা বললো, একটা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যখন টেন্ডার করব, আমরা কিন্তু আবার এটা ওপেন টেন্ডার কল করব, তারপর ক্রাইটেরিয়াটা এর মধ্যেই সেট করে যখন আমরা চাবো, সেই ক্রাইটেরিয়া ফিট ইন করলে পাবে। ইট ইজ নট কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করলেই তো হলো না। আমরা তো আবার রিপিট করছি, রাজশাহী বলেন আর অন্যান্য যে সমস্যা হয়েছে, সেই সমস্যায় আমরা যেতে পারছি না। প্লাস বললাম না যে কমিটিতে ক্ল্যারিটি থাকার জন্যে বিসিবির বাইরের লোক নেওয়া হচ্ছে, কথাটা হচ্ছে না, আমরা বিসিবির মধ্যে রেখে দিতে চাচ্ছি না। এখন সিরিজটা চলবে, আর নেক্সট টেস্টও আমাদের নেক্সট। আচ্ছা, শেষ কাজটা যত সহজ মনে করেছিলাম তত সহজ না। আমার আজকে আমার এই রোলটার আজকে আমার জন্মদিন, 1 মাস হলো, এবং 1 মাসে অনেক শিখছি আপনাদের কাছ থেকে, যেগুলো আগে কখনো শিখিনি। তবে একটু ধৈর্য ধরেন প্লিজ, একটু সাহস দিন, একটু ধৈর্য ধরেন। আমরা আপনাদেরকে উইল নট লেট ইউ ডাউন, ইনশাআল্লাহ। বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।